শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি মাগুরা আদর্শ কলেজের পক্ষ থেকে। আমি তুষার কান্তি দে, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ। আমি আজ যে বিষয়টি তোমাদের পড়াবো, একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 1-এ আমরা পড়াই অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোশিওলজি, সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ। সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ অধ্যায়ে আমরা যে বিষয়গুলো পড়াই তার ভিতর অন্যতম হলো ব্যাকগ্রাউন্ড অফ অরিজিন অফ সোশিওলজি, সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি। কোন পটভূমিতে সমাজবিজ্ঞানের জন্ম হলো, কিভাবে সমাজবিজ্ঞানের জন্ম হলো, এবং সমাজবিজ্ঞানের জন্মে উৎপত্তিতে কিসের অবদান, কাদের অবদান, ঠিক এমনই এক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি আজ হাজির হয়েছি তোমাদের সামনে। সমাজবিজ্ঞানের জন্ম অতি সম্প্রতিকালে হলেও সমাজ সম্পর্কে আলোচনা অতি প্রাচীনকালের, সুদীর্ঘ দিনে। বস্তুত সমাজবিজ্ঞানের জন্ম হয় পাশ্চাত্যের শিল্প বিপ্লবকালে। পাশ্চাত্যের শিল্প বিপ্লব, এজ অব এনলাইনমেন্ট, ফরাসি বিপ্লব, ঠিক এমনই এক প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের জন্ম। এবং সমাজবিজ্ঞান একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠার পিছনে কতগুলো মনীষী এবং কতগুলো কতিপয় বুদ্ধিভিত্তিক ধারা বর্তমান আছে, বা বুদ্ধিভিত্তিক ধারা এবং কতিপয় সমাজবিজ্ঞানের হাত ধরেই সমাজবিজ্ঞান আজ সামাজিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা যদি বলি, সমাজবিজ্ঞান তো সাম্প্রতিককালে আমরা দেখছি প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু সমাজ সম্পর্কে আলোচনা অতি প্রাচীনকালের। সমাজ সম্পর্কে আলোচনা যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখব, চলে যাব অতি সুদূর গ্রিক দেশে, গ্রিক, এথেন্স, স্পার্টা বা রোমান। আমরা যদি গ্রিক মনীষীদের কথা বলি, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এতে প্রত্যেকের লেখায় সমাজবিজ্ঞান ছিল, সমাজ ছিল, মানুষের কথা ছিল। তখন থেকেই সমাজবিজ্ঞানের উৎপত্তি, সমাজ নিয়ে আলোচনা শুরু। তো সে বিষয়টা আমরা পরে আলোচনা করব। আমরা দেখি আজ আমি যে বিষয়টা রেখেছি এখানে আমার কি কি অবজেক্টিভ আছে, কি কি অবজেক্ট আছে। প্রথম আমি রেখেছি, এই লেসনটা পাঠ করার পর, এই লেসনটা শোনার পর বা পড়ার পর শিক্ষার্থীবৃন্দ তোমরা সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি বর্ণনা করতে পারবে। কিভাবে সমাজবিজ্ঞানের উৎপত্তি হলো, একটা পটভূমি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এর একটা উপক্রমিকা আছে, একটা ভূমিকা আছে, সেই ভূমিকাটা কি সেটা তোমরা জানতে পারবে। দ্বিতীয়ত আমি রেখেছি সমাজবিজ্ঞানের মূল উৎপত্তির মূল উপাদানগুলো বর্ণনা করতে পারি। কি কি মূল উপাদান ছিল, কি কি বেসিক কনসেপ্ট ছিল, কি কি বেসিক ম্যাটেরিয়াল ছিল এই সমাজবিজ্ঞানের উৎপত্তিতে, সেই বিষয়গুলো জানতে পারবে। তৃতীয়ত, সমাজবিজ্ঞানের উৎপত্তিতে বিভিন্ন মনীষীর অবদান ছিল। আমরা তো জানি সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কদ থেকে শুরু করে আরও অনেক মনীষী আছে সমাজবিজ্ঞানের জন্মে, সমাজবিজ্ঞানের উৎপত্তিতে। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে, তাদের কি অবদান সেটা তোমরা জানতে পারবে। চতুর্থত আমি যেটা রেখেছি, একটু আলাদাভাবে রেখেছি, সেটা হলো সমাজবিজ্ঞানের উৎপত্তিতে অগাস্ট কোতের অবদান। তারপরে অগাস্ট কোত কি অবদান রাখলেন, কেন বা তাকে আমরা সমাজবিজ্ঞানের জনক বলবো, এবং কি সূত্র ধরে, কি অবদানের জন্য আমরা তাকে সমাজবিজ্ঞানের জনক বলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে আমাদের যে আলোচনা, এই আলোচনার সূত্র ধরে আমরা সমাজের উৎপত্তি যে পটভূমি, ব্যাকগ্রাউন্ড অফ অরিজিন অফ সোশিওলজি, এই অরিজিনকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব সমাজবিজ্ঞানের উৎপত্তিতে 4টি বুদ্ধিভিত্তিক ধারা। আমাদের মরিচান জিসবার একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী আছেন, তিনি তার রিজন অ্যান্ড আনরিজন গ্রন্থে বললেন সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমির 4টি ধারা। একটা হলো পলিটিক্যাল ফিলোসফি, সেটাকে রাজনৈতিক দর্শন আমরা বলি। দ্বিতীয়ত ফিলোসফি অফ হিস্ট্রি, ইতিহাসের দর্শন। তৃতীয়ত আমরা বলবো ইভলিউশন থিওরি অফ জিওলজি, জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব। আর চতুর্থত যেটা, সেটা হলো সোশ্যাল সার্ভে, অর্থাৎ সামাজিক জরিপ। তো আমরা বিষয়টা এমন যে সমাজবিজ্ঞানের উৎপত্তিতে আমরা 4টি ধারা লক্ষ্য করি। প্রথম ধারাটি হলো রাজনৈতিক দর্শনের ধারা, যারা রাজনীতি আলোচনা করছেন, রাজনীতির প্রেক্ষাপটে আলোচনা করছেন, তাদের একটা ধারা। দ্বিতীয় ধারা সেটা ছিল ইতিহাসের দর্শন,
তার মানে ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপটে ইতিহাসের দর্শন থেকে কিভাবে সমাজবিজ্ঞান আসলো, সমাজের কি কি ধার করলো, কি কি নিল, বা ইতিহাসের ধারার কি কি অবদান সমাজবিজ্ঞান উৎপত্তির পিছনে। তৃতীয়ত হলো জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব। আমরা জানি বিভিন্ন যে বিজ্ঞান আছে, মূল যে বিজ্ঞানগুলো, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান থেকে শুরু করে এই সমস্ত বিজ্ঞান থেকে সমাজবিজ্ঞান অনেক কিছু পেয়েছে। তাদের অনেক তত্ত্ব, তথ্য, সূত্র যেটা সমাজবিজ্ঞানে আসছে, সমাজবিজ্ঞান নিয়েছে সেখান থেকে, তার ভিত্তিতেই আজ সমাজবিজ্ঞান তার নিজস্ব অবস্থানে দাঁড়াতে পেরেছে। সেই জীববিজ্ঞানে কি কি অবদান? চতুর্থত আমরা দেখি সার্ভের কি অবদান, সামাজিক জরিপের কি অবদান। অর্থাৎ একটা বিষয়কে বিজ্ঞান ভিত্তিকভাবে দাঁড় করাতে গেলে অনেকগুলো তথ্য উপাত্ত প্রয়োজন। সেই তথ্য উপাত্ত কিভাবে আমাদের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠার পিছনে অবদান রেখেছে সেটা আমরা আজ জানতে পারবো। তো আমরা দেখি এখন পলিটিক্যাল ফিলোসফিতে, অর্থাৎ রাজনৈতিক দর্শন। সমাজবিজ্ঞানের উৎপত্তির মূলে রাজনৈতিক দর্শন গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। সেটা হলো প্রাচীন গ্রিক, আমি তো আগেই বলেছি প্রাচীন গ্রিসের সেই নানাবিধ প্রাচীন গ্রিসে যে নানাবিধ বিশৃঙ্খলা ছিল, প্রাচীন গ্রিসের যে নানাবিধ অসঙ্গতি ছিল, তার থেকে পরিত্রাণের লক্ষ্যে থেলিস, ডেমোক্রিটাস, সক্রেটিস, প্লেটো, তাদের চিরন্তন লিখনির মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরছে। সেই অসঙ্গতির ভিতরে আমরা দেখতে পাই সমাজবিজ্ঞান রয়েছে, সমাজ সম্পর্কে আলোচনা রয়েছে। আর সমাজের আলোচনাই তো মানুষের আলোচনা, কারণ মানুষ নিয়েই তো সমাজ। তো আমরা তাই দেখতে পাই গ্রিক মনীষীগণ বলেছেন, ম্যান ইজ বাই নেচার অফ নেচারাল অ্যানিমাল, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল। মানুষ সামাজিক জীব, স্বভাবতই সামাজিক জীব। দ্বিতীয়ত বললেন, দি ম্যান হু ইজ আউটসাইড দ্য সোসাইটি আইদার হি ইজ এ বিস্ট অর গড। যে সমাজের বাইরে আছে, যে সমাজের বাইরে বাস করে, সে হয় পশু নয় দেবতা। তার মানে আমরা প্রথম থেকে দেখতে পাই মানুষ সামাজিক জীব, আর সমাজ সম্পর্কে আলোচনা, এটাই সমাজ বিজ্ঞান। সমাজ সম্পর্কে যে আলোচনা আমরা দেখতে পাই বিভিন্ন মনীষী লেখনীতে, বিভিন্ন চিন্তাবিদের লেখনীতে, সেটাই সমাজ বিজ্ঞান। তো আমরা দেখি রাজনৈতিক দর্শনে যেসব মনীষীবৃন্দ অবদান রাখলেন সমাজবিজ্ঞান উৎপত্তিতে, তাদের কথা আমরা প্রথমেই বলেছি আমি। তার ভিতরে অন্যতম ছিলেন থেলিস, ডেমোক্রিটাস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। তো আমরা প্রথমে আলোচনা করব সক্রেটিসের কথা। সক্রেটিস তার প্রিয় শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। তারপরে গ্রিক, এই যে গ্রিক মনীষী, আমরা তিন মূর্তি বলতে পারি, রত্ন বলতে পারি, যারা পৃথিবীর এই সভ্যতাকে আজ প্রতিষ্ঠার পিছনে অসামান্য অবদান রেখেছে। তাদের চিন্তা, মেধা, মননশীলতা, প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান, এগুলো মানব সভ্যতাকে দিয়েছে, এবং মানব সভ্যতার উৎকর্ষতার পিছনে তাদের অসামান্য অবদান। তো প্লেটো ছিলেন সক্রেটিসের প্রিয় শিষ্য। সক্রেটিস বলেছেন, ভার্চু ইজ নলেজ, অর্থাৎ সদ্গুণই জ্ঞান। যে গুণটা সৎ সেটাই জ্ঞান। তার সমস্ত জীবন তিনি এই সদ্গুণের সন্ধানে কাটিয়েছেন। তার প্রিয় শিষ্য প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দি রিপাবলিক, দি স্টেটসম্যান, দি লস, যেখানে তিনি তার প্রিয় গুরুকে অনুসরণ করছেন এবং সমস্ত জীবন তিনি সাধনা করছেন তার গুরুকে ধরে। এবং তিনি তার লেখনীতে আদর্শ রাষ্ট্র, দার্শনিক রাজা, ন্যায় বিচার তত্ত্ব, সাম্যবাদ এবং শিক্ষা ব্যবস্থা, আমরা দেখি প্লেটো প্রথম বললেন অ্যান আইডিয়াল স্টেটের কথা, এবং বলেন দার্শনিক রাজার কথা, জাস্টিসের কথা, কমিউনিজমের কথা, এডুকেশন সিস্টেমের কথা। তারপরে এ সমস্ত আমাদের রাষ্ট্রতাত্ত্বিকভাবে আলোচনা করলে, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আলোচনা করলেও সেটা আমাদের সমাজবিজ্ঞানের সাথে মিলে যায়। পরবর্তীতে প্লেটোর প্রিয় শিষ্য অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে বলা হয়, অ্যারিস্টটল হলো জ্ঞানীদের গুরু। তার মানে তাকে আসলে আলোচনা করা খুব কঠিন। তাকে আবার রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। আপনি তার তত্ত্বে, তার লেখনীতে, তার দৃষ্টিতে, তার চিন্তায়, তার মেধায়, তার মননীতে, তার মননশীলতায় যে সমস্ত লেখা, সেটা রাষ্ট্রবিজ্ঞানের উপরে ভিত্তি এঁকে দিয়েছে। সেই রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে রয়েছে সমাজবিজ্ঞানের ভিত্তিমূল। তার লেখনীর বিরুদ্ধে আমরা দেখতে পাই তার বিখ্যাত গ্রন্থ দি পলিটিক্সে আমরা দেখি তিনি আলোচনা করছেন সরকারের শ্রেণীবিভাগ, কত আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে তিনি আলোচনা করছেন। সাংবিধানিক সরকার, বিপ্লব তত্ত্ব, আদর্শ শিক্ষা ব্যবস্থা, আইনের শাসন, ক্ষমতার সতর্কীকরণ এবং গণসার্বভৌমত্ব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই পলিটিক্যাল ফিলোসফি আলোচনা করি তাহলে সবটাই যদি রাষ্ট্রীয় দর্শনে আলোচনা করা, কিন্তু তার ভিতর সর্বত্রই রয়েছে সমাজবিজ্ঞান। তো পরবর্তীতে আমরা দেখি ইতিহাসের দর্শন, যেটাকে বলছি আমরা ফিলোসফি অফ হিস্টরি। ইতিহাসের দর্শনে যে সমস্ত মনীষীদের আমরা পাই, প্রথমেই বলবো আবু জাদের, ওয়ালে আল-দিন, আব্দুর রহমান বিন মোহাম্মদ ইবনে খালদুনের কথা। তারপরে নিকোলা ম্যাকিয়াভেলি, টমাস মুর, গিয়াম বাতিস্তা ভিকো, মন্তেস্কু, সেন্ট সিমন, অগাস্ট কত, এরা আলোচনা করলেন ইতিহাসের দৃষ্টিকোণ থেকে। তারপরে ইতিহাস সমাজবিজ্ঞানের উৎপত্তিতে কতটা গভীরে গিয়ে আলোচনা করছে, সেই বিষয়টা আমরা এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আমি আসি ইবনে খালদুন। ইবনে খালদুন ছিলেন তিউনিসিয়ায় জন্মগ্রহণকারী একজন বিখ্যাত মুসলিম মনীষী। সেই মধ্যযুগে তিনি তার লেখনীতে কিতাব আল ইবার বা বিশ্ব ইতিহাস আলোচনা করলেন। এই বিশ্ব ইতিহাসে তিনি তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমায় বা বিশ্ব ইতিহাসের ভূমিকায় যে তত্ত্ব তিনি দিলেন আসাবিয়া, তার লেখনীতে, তার বাস্তবতায়, তার জীবন দশায় তিনি দেখেছেন একটা রাষ্ট্র কীভাবে উত্থান হয়, রাষ্ট্র কীভাবে বিস্তার লাভ করে, রাষ্ট্র কীভাবে ফেল ডাউন হয়, রাষ্ট্র কীভাবে ভেঙে যায়। তার মানে ইতিহাসের দর্শন থেকে তিনি সমাজবিজ্ঞানের অনেক তথ্য আবিষ্কার করলেন। আমরা অনেক মনীষী তাকে প্রকৃত সমাজবিজ্ঞানের জনক বলেছেন। তারপরে মধ্য যুগের একটা সময় তিনি সমাজবিজ্ঞানকে যেভাবে তুলে ধরছেন, সংস্কৃতিকে যেভাবে তুলে ধরছেন, তা কল্পনা করাও কল্পনাতীত। এরপরে আসে আমরা দেখি নিকোলা ম্যাকিয়াভেলি, তার বিখ্যাত গ্রন্থ দি প্রিজ, দি ডিসকোর্স। ম্যাকিয়াভেলি তার আলোচনায়, তার লেখনীতে মানুষের চরিত্র সম্পর্কে অনেক বাস্তববাদী কথা বললেন। তিনি মানুষকে স্বার্থপর বললেন, সেলফিশ বললেন। তিনি মানুষকে বলছেন আত্মকেন্দ্রিক। তারপরে মানুষের চরিত্র, মানুষ নিয়ে তিনি অনেক অপ্রিয় সত্য কথা বলছেন। তিনি বলছেন, রাজাকে বলছেন তার রাজার চরিত্র হবে সিংহের মতো হিংস্র এবং শিয়ালের মতো ধূর্ত। তারপরে তার রাষ্ট্রীয় ক্ষমতাকে সে যদি আসীন থাকতে চায়, সে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে চায়, তাকে শিয়ালের মতো ধূর্ত হতে হবে এবং সিংহের মতো হতে হবে হিংস্র, শক্তিশালী। এমন অপ্রিয় সত্য কথা তিনি বলছেন। পরবর্তীতে আমরা দেখি টমাস মুরের কথা। টমাস মুর তার ইউটোপিয়া গ্রন্থ তিনি কল্পনার মাধ্যমে পৃথিবীর অনেক বিষয়কে মানুষের সামনে তুলে ধরছেন। তার কল্পনাশ্রেণী লেখনীতে আমরা অনেক সমাজবিজ্ঞানের তথ্য পাই। পরবর্তীতে আমরা দেখব গিয়াম বাতিস্তা ভিকো তার বিখ্যাত গ্রন্থ দি নিউ সায়েন্স। তিনি ইতিহাসের দর্শন থেকে মানুষকে, পৃথিবীকে অনেক কিছু বললেন। তিনি প্রথম বললেন মানুষের জীবনের পর্যায়, পৃথিবীর পর্যায়ে তিনটি ভাগে বিভক্ত। একটা এজ অফ গডস, এজ অফ হিরোজ, হিউম্যান এজ। এজ অফ গডস সেটা ছিল ধর্মতাত্ত্বিক একটা স্তর। সেই ধর্মতাত্ত্বিক স্তরে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতো গড, ধর্ম, চার্চ। এর পরবর্তীতে আমরা দেখি সেটার স্থান দখল করছে হিরোরা, বীর যারা, এবং সর্বশেষ এই স্থানটা দখল করছে হিউম্যান এজ, অর্থাৎ মানুষ বলতেই আধুনিক চিন্তা চেতনা, বিজ্ঞান। এর পরবর্তীতে আমরা দেখব মন্টেস্কু তার স্পিরিট অফ লস গ্রন্থে তিনি বলছেন আবহাওয়া এবং জলবায়ু মানুষের চিন্তা চেতনা, মনন, একটা রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের পারিপার্শ্বিক অবস্থা সবকিছুতে কতটা প্রভাব বিস্তার করে একটা দেশের আবহাওয়া। তার মানে একটা মানুষের চরিত্র কেমন হবে সেটা আবহাওয়ার উপর নির্ভর করবে, রাষ্ট্রের কাঠামো কেমন হবে সেটাও আবহাওয়ার উপর নির্ভর করবে। এটা প্রথম বললেন মন্তেস্কু। পরবর্তীতে আমরা দেখব সেন্ট সিমনের কথা। অর্থাৎ সেন্ট সিমন সমাজবিজ্ঞানের যে আমাদের গুরু অগাস্ট কোট তার গুরু ছিলেন। অর্থাৎ সেন্ট সিমনের কাছে অগাস্ট কোট তার তথ্যের সন্ধান পেয়েছে। এই যে তথ্য আমরা দেখি অগাস্ট কোটের হাত ধরেই সেন্ট সিমনের হাত ধরেই অগাস্ট কোটের কাছে এসেছে। ইউরোপের যে আমরা এজ অফ এনলাইটমেন্ট বলছি, যে শিল্পের যুগ বলছি, যে ফরাসি বিপ্লব বলছি, এই ফরাসি বিপ্লব মানুষের অর্থনীতি এবং চিন্তা চেতনার জগতে একটা ধাক্কা দিল, একটা পরিবর্তন এনে দিল। এই পরিবর্তনের আলোকে মানুষ অনেক কিছু থেকে সামনে উত্তরণ করতে চাইল। মানুষ এখন আর শোষণ, বঞ্চনা, অপ্রাপ্তি থেকে মুক্তি পেতে চাইল। তারা চাইল যে জীবনে নবনব আলোর সন্ধান, নবনব যুগের উন্মেষ। তবে সেন্ট সিমন বললেন
এই উন্মেষের আমরা যে ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজ ব্যবস্থায় পৃথিবীর সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনলেন এবং সমাজের কাঠামোতে একটা পরিবর্তন আনলেন, কিন্তু সেন্ট সিমন সেটা চাননি। তিনি এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লবে ডাক দিলেন বা প্রতি বিপ্লব করতে চাইলেন। ঠিক তিনি যে কথাগুলো আমাদের বললেন যে সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে আমাদের ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। পরবর্তীতে সেন্ট সিমনের হাত ধরে তার প্রিয় শিষ্য অগাস্ট কোত আসলেন। তিনি সমাজ বিজ্ঞানকে একত্রিত করলেন। তার মানে সমাজ বা সমাজ বিজ্ঞান সম্পর্কিত আলোচনা, সমাজ বিজ্ঞান সম্পর্কিত যে দর্শনগুলো ছিল সেগুলো বিক্ষিপ্তভাবে ছিল। তিনি চেষ্টা করলেন তাকে একত্রিত করার জন্য এবং তিনি প্রথম 1831 সালে নামকরণ করলেন সোশ্যাল ফিজিক্স, যদিও বিজ্ঞান ভিত্তিকভাবে তিনি নামটি করলেন। পরবর্তীতে সোশ্যাল ফিজিক্স থেকে তিনি আসলেন 1829 সালে সোসিওলজি, অর্থাৎ প্রকৃত নামকরণ সোসিওলজি হলো সোসিয়াস এবং লোগোস, ল্যাটিন এবং গ্রিক শব্দ থেকে। এবং অগাস্ট কোতের বিখ্যাত যে দুটি বই তিনি লিখেছেন, পজিটিভ ফিলোসফি এবং পজিটিভ পলিটি, এই পজিটিভ ফিলোসফি পজিটিভ পলিটি তিনি তার চিন্তা চেতনা লিপিবদ্ধ করে গেছে, উপস্থাপন করে গেছে। আমরা দেখি তিনি পৃথিবীর যে সমাজ ব্যবস্থা, পৃথিবীর যে বিবর্তন, তাকে তিনটি ভাগে ভাগ করেছে। একটি হলো থিওরিটিক্যাল স্টেজ, মেটাফিজিক্যাল স্টেজ এবং পজিটিভ। থিওরিটিক্যাল যেটা ধর্মতাত্ত্বিক, মেটাফিজিক্যাল যেটা হলো অধিবিদ্যাগত, আর পজিটিভ যেটা সেটা হলো বিজ্ঞান ভিত্তিক। আমরা অনেকেই অগাস্ট কোতকে পজিটিভিজমের জনক বলি, অর্থাৎ তিনি পৃথিবীকে সমাজকে পজিটিভভাবে দেখেছে, পজিটিভিজমের ভিতর দেখেছে এবং তিনি যেটা নামকরণ করলেন অর্থাৎ বিক্ষিপ্ত সমাজতাত্ত্বিক যে আলোচনা সেটাকে একত্রিত করলেন। এই প্রেক্ষিতেই হয়তো আমরা তাকে সমাজবিজ্ঞানের জনক বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় আমাদের যে স্টেজটি সেটা হলো ইভলিউশন থিওরি অফ জিওলজি, অর্থাৎ জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব। জীববিজ্ঞান কিভাবে আমাদের সমাজবিজ্ঞানকে সহযোগিতা করলেন, সাহায্য করলেন, কি দিলেন আমাদের জীববিজ্ঞান, সেই প্রেক্ষিতে তো আমরা জীববিজ্ঞান জীবতাত্ত্বিকভাবে যে আলোচনাগুলো সেটা ছিল প্রথম জীববিজ্ঞান সম্পর্কিত যে সুদৃঢ়ভাবে আলোচনা করলেন সেটা হলো চার্লস ডারউইন। চার্লস ডারউইন প্রথম বললেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতা আমরাই টিকে থাকে আর অক্ষম অযোগ্যরা প্রকৃতি নিয়মেই বিলুপ্ত হয়। অর্থাৎ তার বিখ্যাত গ্রন্থ দি অরিজিন অফ স্পিস অ্যান্ড দ্য ডিসেন্ট অফ ম্যান, তার সেই ডিসেন্ট অফ ম্যানে তিনি বললেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ এই যে বিবর্তন, এই বিবর্তন প্রথম তিনি পৃথিবীতে উপস্থাপন করলেন বিবর্তনের ধারা। এই বিবর্তনের ধারা চার্লস ডারউইন থেকে গ্রহণ করলেন হারবার্ট স্পেন্সার। অর্থাৎ চার্লস ডারউইন তার জীববিজ্ঞান তত্ত্ব, তার বিবর্তন তত্ত্ব এবং পদার্থবিজ্ঞানের কিছু তত্ত্ব সেটা গ্রহণ করলেন হারবার্ট স্পেন্সার। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, পৃথিবীতে অগাস্ট কোত পরবর্তী যে সমস্ত সমাজবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন তাদের ভিতর হারবার্ট স্পেন্সার অন্যতম। আমরা বলতে পারি হারবার্ট স্পেন্সারের কথা, আমরা বলতে পারি কার্ল মার্ক্সের কথা, আমরা বলতে পারি আরো অনেকগুলো সমাজবিজ্ঞানীর কথা যারা সমাজবিজ্ঞানকে দৃঢ়ভাবে দান করেছে। তো আমরা হারবার্ট স্পেন্সারের তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল স্ট্যাটিস্টিক্স প্রিন্সিপালস অফ সোশিওলজি, অর্থাৎ তিনি প্রথম তার লেখনীতে সোশিওলজি শব্দটি প্রয়োগ করলেন, সোশিওলজি শব্দটি উপস্থাপন করলেন এবং তার বিখ্যাত কিছু অবদান সামাজিক বিবর্তন তত্ত্ব, জৈবিক সাদৃশ্য তত্ত্ব, সামাজিক কাঠামো তত্ত্ব, সামাজিক ডারউইনবাদ, এই বিষয়গুলো তিনি সমাজবিজ্ঞানে ইনক্লুড করলেন, সমাজবিজ্ঞানের ভিতর আনলেন এবং সমাজতাত্ত্বিকভাবে এগুলোকে আলোচনা করলেন। এর পরবর্তীতে আমরা পৃথিবীতে যখন ডারউইনবাদ জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব কিছুটা ম্লান হলো তখন আসলেন মনোসমীক্ষণ তত্ত্ব নিয়ে সিগমন্ড ফ্রয়েড। তার মনোসমীক্ষণ তত্ত্ব দিয়ে তিনি মানুষের চরিত্র এবং পৃথিবীর সভ্যতাকে ব্যাখ্যা করলেন। সিগমন্ড ফ্রয়েডের পরে আমরা দেখতে পাই কার্ল মার্ক্সের কথা। পৃথিবীতে যতগুলো মনীষী যারা সমাজবিজ্ঞান তথা অর্থনীতির বিপরীত ধারা আলোচনা করছে তার ভিতরে অন্যতম হলো কার্ল মার্ক্স। কার্ল মার্ক্স মূলত অর্থনীতিবিদ হয়েও তার লেখনীতে আমরা সর্বত্রই দেখতে পাই সমাজবিজ্ঞান। তার ডাচ ক্যাপিটাল, পলিটিক্যাল ইকোনমি, দিয়া জার্মান আইডিওলজি, কন্ট্রিবিউশন কার্ভ অফ পলিটিক্যাল ইকোনমিতে শুরু করে অন্যান্য যে সমস্ত বই সর্বত্রই আমরা দেখি তিনি সমাজবিজ্ঞানের অনেক তথ্য আলোচনা করেছেন। তার মার্ক্সবাদ
দ্বন্দ্বমূলক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম তত্ত্ব, বিচ্ছিন্নতাবোধ এবং উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। এই সমস্ত তত্ত্বের ভিতরে তিনি সমাজবিজ্ঞানের তথা মানুষের তথা অর্থনীতির অনেক কথা বলেছেন, যা আমাদের সমাজের মঙ্গলের জন্য প্রয়োজন, সমাজ বিজ্ঞানের জন্য প্রয়োজন। এরপরে আমরা দেখি লুইস হেনরি মর্গান, আমেরিকার এই বিখ্যাত নৃবিজ্ঞানী, যিনি তার অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থে মানুষের যে বিবর্তনের ধারা, সমাজের যে বিবর্তনের ধারা তিনি আলোচনা করছেন। প্রথমে বলছেন বন্য দশার কথা, তারপর বর্ব, তারপর সভ্য দশা, অর্থাৎ পৃথিবী এই তিনটি ধারা অতিক্রম করে আজ সভ্যতায় পদার্পণ করতে পেরেছে। এই সভ্যতার ধারায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ যে ধারাটি আমাদের সেটা হলো সোশ্যাল সার্ভে, অর্থাৎ সামাজিক জরিপ। আমি প্রথমেই বলেছিলাম যে কোনো একটা বিষয়কে বিজ্ঞান ভিত্তিক হতে হলে তথ্য উপাত্ত সমৃদ্ধ হতে হবে, তাকে অনেকগুলো তথ্য থাকতে হবে, ডাটা থাকতে হবে, এবং সেটা অ্যানালিটিক্যাল হতে হবে, সেটা অবশ্যই যুক্তিভিত্তিক হতে হবে, লজিক্যাল হতে হবে। সেই ধারা প্রথম পৃথিবীতে সমাজবিজ্ঞানে উপস্থাপন করলেন এমিল দুর্খিম। এমিল দুর্খিম তার দি রুলস অফ সোশিয়াল মেথড, দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি অ্যান্ড সুসাইড, এই সমস্ত বইয়েতে, এই সমস্ত গ্রন্থে তিনি সামাজিক জরিপকে উপস্থাপন করলেন। তিনি দেখালেন যে পৃথিবীর বিভিন্ন তথ্য উপাত্ত যখন আমরা তাকে সমাজতাত্ত্বিকভাবে ব্যাখ্যা করতে পারবো, একটা তথ্য উপস্থাপন করতে পারবো এবং একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের তুলনা করতে পারবো, তখন সেটা বিজ্ঞান ভিত্তিক হবে এবং সেটা আমাদের সমাজ বিজ্ঞানের তথা সমাজের মানুষের উপকারে আসবে। তার লেখনীতে আমরা দেখতে পাই সামাজিক ঘটনা, শ্রম বিভাজন তত্ত্ব, সামাজিক সংহতি, আত্মহত্যা, ধর্মের সমাজতাত্ত্বিক তত্ত্ব, এই সমস্ত তত্ত্বপাত্র থেকে তিনি সামাজিক জরিপের যে গুরুত্ব সেটা তুলে ধরলেন, যেটা সমাজবিজ্ঞানের সাথে আসে, সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ দেখালাম তোমাদের যে ধারাগুলো সমাজবিজ্ঞানের উৎপত্তিতে অবদান রেখেছে, আজ সমাজবিজ্ঞান বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, সামাজিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই প্রতিষ্ঠার কিন্তু এই সমস্ত ধারা, এই সমস্ত চিন্তাবিদ, এই সমস্ত মনীষীগণের অসামান্য অবদান আছে। তার জন্যই আজ আমরা সমাজবিজ্ঞান পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পৃথিবীর এই দুর্যোগকালীন সময়ে সকলে ভালো থাকবে, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।